জগৎ শেঠ, নসুপুর রাজবাড়ি, নসুপুর আরখা। তো আমরা ঠিক করেছি হচ্ছে এই টাঙ্গাবাড়িটা ঠিক করেছি। হোম থেকে বসেই তোমরা একদম দেখে নিতে পারবে হাজারদুয়ারি। ঠিক আছে, বাজিদের পাখা হচ্ছে মির্জাপুর বাড়ির সোনার জড়ি আছে। এই অস্ত্র দিয়ে শিলাচ্য কোয়ানো হয়েছিল। এই অস্ত্র দিয়ে? বাপরে বাপ। সুন্দরী ছিলেন, 6 ফুট 2 ইঞ্চি লম্বা, লখনৌর নাম করা ড্যান্সার বাইজি হীরাবাই। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে 1100 কবরস্থানে। এই ভেতরটাতে পুরো কবরে কবর ভর্তি রয়েছে। আর এখানে হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের নতুন একটা ব্লগে স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে মুর্শিদাবাদ। আর মুর্শিদাবাদ মানেই আমরা জানি হচ্ছে হাজারদুয়ারি। তো এখন আমি হাজারদুয়ারির সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখন আমরা হাজারদুয়ারি ঘুরবো না। এখন এখান থেকে আমরা টোটো কিংবা টাঙ্গা গাড়ি ঠিক করব। কত টাকা নেবে, কি নেবে, সমস্ত কিছু তোমাদের সাথে দেখাবো। তার আগে বলে কি করে আসতে হবে। তোমরা কলকাতা থেকে বাই ট্রেন, শিয়ালদা থেকে বাই ট্রেন করে তোমরা মুর্শিদাবাদ স্টেশনে নামবে। আর ট্রেনের কোন কোন টাইম টেবিল রয়েছে, কী কী ট্রেন ছাড়ে, সমস্ত ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা দেখে নিও। সকালবেলা একটা 6টার সময় মানে ট্রেন ছাড়ে, সেটা 10টা নাগাদ হয়তো এখানে পৌঁছে। ওটা ধরলেই মনে হয় বেটার হবে। তো এখানে পৌঁছে তোমরা অ্যাকচুয়ালি আমরা এসেছি হচ্ছে বাইকে করে। তো অনেকটা জার্নি হয়ে গেছে। তো ট্রেনে করে আসাটাই মনে হয় বেটার। হ্যাঁ বলুন, কোথায় কাঠগোলা বাগান, জগৎ শেঠ, জগৎ শেঠ, নসুপুর রাজবাড়ি, নসুপুর আরখা, মির্জাপুরের বাড়ি, মির্জাপুরে 1100 কবর। আর এ হচ্ছে জীবন্ত কবর, এদিকে 7খানা জায়গা। আর কাটরা মসজিদ হচ্ছে এদিকে ন্যাশনাল রোড। আচ্ছা, ফুটো মসজিদ এক রাত্রির তৈরি, জানকষা কামান। আর সন্ধ্যা হচ্ছে মতিঝিল। আচ্ছা। আর গঙ্গার ওপারে যদি যান, খোশবাগ, রোশনীবাগ, জগৎবন্ধু ধাম, কীর্তেশ্বরী মন্দির, সিরাজের যে বাড়ি ছিল, গুপ্ত মন্দির, সবগুলো আমরা ঘুরিয়ে দিচ্ছি। যদি সবগুলো প্যাকেজ করেন সব রকমই বলবো। আচ্ছা, যদি এই আগে 7টা বললেন যেটা, ওটা কত টাকা নেবেন? এই 7টা জায়গায় যদি যান, কজন আছেন আপনার? হ্যাঁ, দুজন আছি আমরা। দুজন আছেন, 300 টাকা নেবে। দুজনে 300 টাকা, তাই তো? আর যদি সবটা যদি ঘুরতে চাই তাহলে? সবগুলা ঘুরতে যদি পাঁচটা সম্পূর্ণ করেন, হ্যাঁ, 550 টাকা লাগবে। 550 টাকা লাগবে। আচ্ছা, ঠিক আছে। টাইম আপনাদের, হ্যাঁ টাইম আপনাদের, আমার কোনো হুড়াহুড়ি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার তাহলে ফোন নাম্বারটা? হ্যাঁ, ফোন নাম্বারটা নিয়ে এলেন, ফোন করবেন, কোন হোটেল আছেন বলবেন, আমি সব করে দেবো। আচ্ছা, 96, হ্যাঁ 47, হ্যাঁ 15, 39, 64, নীলকান্ত মন্ডল, কল করেন। তো এখানে এসে তোমরা যদি মনে হয় যে না একদিনে কমপ্লিট করে বাড়ি চলে যাওয়াটা জার্নি মনে হচ্ছে, যদিও বা একদিনে কমপ্লিট করা যায়, কোনো অসুবিধা নেই। যদি মনে হয় যে না একদিন একটুখানি রেস্ট নিয়ে তোমরা তারপরে যাবে, তাহলে তোমাদের হোটেলের তথ্যগুলো দিয়ে দিই। হোটেল আমরা প্রথমে যাবো হচ্ছে অনুরাগে। অনেক পরপর প্রচুর হোটেল আছে, কিন্তু এই হোটেলটা একদম হাজারদুয়ারির সামনেই রয়েছে। তো চলো হোটেল অনুরাগে গিয়ে দেখি কত টাকা কি ভাড়া রয়েছে, আর রুমটাও তোমাদেরকে দেখাবো। এই হোটেলটা, ঠিক আছে, যেটা আমরা এখন ঢুকবো, তোমাদের রেটগুলো বলবো। লোকেশন তো একদম হাজারদুয়ারির অপোজিটেই, মানে বেরিয়ে গেট থেকে বেরিয়ে হচ্ছে এই হোটেলটা, হোটেল অনুরাগ। তো আমরা জেনে নেবো হচ্ছে হোটেল অনুরাগে ভাড়া কত আছে দাদা এখানে? 650 টাকা। 650 টাকা থেকে স্টার্ট রুম ভাড়া। আচ্ছা, একটু রুমটা দেখানো যাবে? হ্যাঁ, একটু তাহলে একটু দেখিয়ে নিয়ে আসবো। কে দেখা যাচ্ছে? আচ্ছা, চলো তাহলে রুমটা দেখে আসি। তো এটা হচ্ছে রুম নাম্বার 33। রুম নাম্বার 33। আচ্ছা, এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে? গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। বাহ বাহ, হ্যাঁ এসি রয়েছে। আর নন এসি ভাড়া মনে হয়, এসি ভাড়া তো একটু বেশি হবে। এটা বেড, ভালোই বড় বেড আছে, 3 জন আরামসে এটে যাবে। ড্রেসিং টেবিল দেওয়া, হ্যাঁ ড্রেসিং টেবিল দেওয়া আছে, টিভি দেওয়া আছে। আর বাথরুমটা দেখে আসো, বাথরুমটাও ভালো আছে, হ্যাঁ পরিষ্কার, কমোড রয়েছে। আর ছোট্ট একটা ব্যালকনি রয়েছে, সুন্দর। হ্যাঁ, খোলামেলা, মানে ঢুকে আমার যেটা মনে হলো বদ্ধ রুম নয়, সুন্দর খোলামেলা রুম, খোলামেলা জায়গা, বেশ ভালো। হ্যাঁ একদম,
এই যে যেটা বললাম, এই দেখো পুরো রুম থেকে বসেই তোমরা একদম দেখে নিতে পারবে হাজারদুয়ারি। ঠিক আছে, এটা হচ্ছে এইদিকে রুম, মানে এই সাইডের রুম থেকে তোমরা হাজারদুয়ারি দেখে নিতে পারবে। হ্যাঁ, জানলা দিয়ে বসে বসে। এটা কমন ব্যালকনি আছে, একদম একদম কাছে, একদমই কাছে। হ্যাঁ, অপোজিটে। তো এটা হচ্ছে হোটেলের কার্ড, এই যে নাম্বার তোমরা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। ঠিক আছে, তো রিজনেবল প্রাইসে দেখলাম ভালোই রুমগুলো। তো তোমরা যদি এসে প্রায়ের মনে হয় যদি থাকতে চাও তাহলে এই হোটেলে থাকতে পারো। তো আমরা ঠিক করেছি হচ্ছে এই টাঙ্গাগাড়িটা ঠিক করেছি। এটা ঠিক করার পেছনে আমরা টোটো তো যেতে পারতাম, কিন্তু মুর্শিদাবাদে যেহেতু একটা ঐতিহ্য এখনও রয়েছে টাঙ্গাগাড়ি, তো আমরা তার জন্য টাঙ্গাগাড়ি ঠিক করেছি। আর দাদু কত টাকা নিচ্ছ? 300 টাকা নিচ্ছে দাদু। হ্যাঁ, দাদু নিচ্ছে 300 টাকা। আর আমরা টোটাল মোটামুটি 7-8টা স্পট ঘুরে দেখব। আর কি দেখব না দেখব তার সমস্ত বিবরণ, মানে কোনটার কি ইতিহাস সম্পর্ক তোমাদেরকে জানাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো আমরা আমাদের প্রথম প্লেসে পৌঁছে গেছি। প্রথম প্লেস হচ্ছে কাঠগোলা প্রাসাদ। আর কাঠগোলা প্রাসাদটার নামেরও পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে এই প্রাসাদটা ঘিরে প্রচুর পরিমাণে ফুলের চাষ হতো। সেখানে হচ্ছে গোলাপটাই মানে মেন চাষ হতো, গোলাপ ফুলে। তো সেখান থেকে গোলাপের নামটা চারিদিকে ছড়িয়ে পড়ে, এবং ছড়িয়ে পড়ার ফলে সেই কাঠগোলাপ থেকে সেখান থেকে নামটা হয় কাঠগোলা। আর এখানে অ্যাকচুয়ালি মন্দিরটার ভেতরে একটা জৈন মন্দির করার উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে পয়েশনাথ মন্দির, এখন যেখানে বিরাজমান রয়েছে ভগবান আদিনাথ। আর এখানে প্রচুর পরিমাণে মানে বাইরে থেকে, লখনৌ থেকে, বিভিন্ন ইসে থেকে নর্তকীরা আসতো, এসে নাচ গান হতো, নাচ গান চলতো, ব্রিটিশদের সাথে ষড়যন্ত্র চলতো এই প্রাসাদে। আর যেখানে হচ্ছে মির্জাফরের যে ওয়াইফ ছিল, মুন্নিবাই ছিল আই থিঙ্ক, যিনি হচ্ছে সুন্দর নর্তকী ছিলেন। তো সেই নর্তকীকেই মির্জাফর বিয়ে করেন, মানে এখানে এসে নাচ গান দেখে মুগ্ধ হয়ে সেই নর্তকীকে বিয়ে করেন। তো প্রাসাদটা ভীষণ সুন্দর। চলো ভেতরে যাই, গিয়ে দেখা যাক প্রাসাদটা। তার আগে গেটের বাইরে দেখলাম শাকালু, শশা সব বিক্রি হচ্ছে। তো 1 প্লেট শাকালু বা শশা কিছু কিনে নিয়ে তারপরে খেতে খেতে ভেতরে যাব। শাকালু কত করে মাখা? সকালে 20 টাকা, 30 টাকা, যেমন নেবো তেমন করে দেবো। 20 টাকার একটু ভালো করে মেখে দিন। 20 টাকা। তো আমি 20 টাকা শাকালু নিলাম। তোমরা এসে অবশ্যই বাড়িতে কিছু কিনো, কেননা খুব ভালো খেতে, এটা খুবই সুন্দর খেতে। তো এখানে কাঠগোলা বাগানের কি আছে এখানে দেখতে পাচ্ছি। কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, সুড়ঙ্গ পথ রয়েছে, প্যালেস পুকুর, নাচমহল, পয়সনাথের জৈন মন্দির যেটা তোমাদের বলেছিলাম, মুঘল আমলের পাথরের কাজ, অয়েল পেন্টিং, আর গোলাপ ফুলের বাগান, আর চিড়িয়াখানা রয়েছে, যেগুলো পরে সব মানে সব বানিয়েছে। এগুলো পরে বানিয়েছে, মানে ওই যে লক্ষ্মীপথ যে নিয়েছিল নবাবের কাছ থেকে বাগানটা, পরে অনেক মানে ধনসম্পত্তির মালিক হয়ে এগুলো ওই যে চিড়িয়াখানা, তারপরে সুড়ঙ্গ পথ, এগুলো সব তৈরি করেছিল। আগে শুধু বাগানটা কিনেছিল, পরে গিয়ে এগুলো তৈরি করেছিল। টিকিট? হ্যাঁ, টিকিট কত করে টিকিট? দুটো 30 টাকা করে টিকিট। আমরা দুজন আছি। তো টিকিট হচ্ছে 30 টাকা করে। তো ভেতরে কাহিনীটা আমাদেরকে দাদা জানাবে, কি আছে কি না আছে সমস্ত কিছু। দাদা আপনার নামটা? আমার নাম পিঙ্কু দাস। আচ্ছা, পিন্টু দাস দাদার নাম। তো এই দাদাই আমাদেরকে বোঝাবে ভেতরে কি রয়েছে, 3টা কত কিরকম দর্শনীয় কি রয়েছে সেগুলো। কাঠগোলা বাগান অ্যাকচুয়ালি জৈন প্রপার্টি। আচ্ছা। এই বাড়ির মালিকরা মুর্শিদাবাদের জমিদার ছিলেন না, নবাব না, রাজা না, এটা বিজনেসম্যান ছিলেন অ্যাকচুয়ালি। এটা অ্যাকচুয়ালি শেষ স্বাধীন নবাব পলাশির যুদ্ধ সিরাজের অনেক পরে তৈরি। সালটা 1780 ধরা হয়। তখন ব্রিটিশ পিরিয়ড, নবাব ছিলেন মুবারকদৌল্লা। তখন মূর্তিগুলো দেখলেন 4 কর্নারে
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর মূর্তি অ্যাকচুয়ালি দুটো জেনারেশন আছে। আচ্ছা। ফার্স্ট গেট দিয়ে ঢুকে ডান দিকে রায় লক্ষ্মীপদ সিং দুগার বাহাদুর, উনি হচ্ছেন প্রথম বাড়ির প্রতিষ্ঠাতা। আচ্ছা ওনার বাঁদিকে ওনার দ্বিতীয় ভাই ধনপদ সিং দুগার বাহাদুর। আচ্ছা ওনার নেক্সট জেনারেশন এই দুটো, জগৎপদ ছত্রপদ বা মহিপদ সিং দুগার বাহাদুর। আচ্ছা ঠিক আছে, তো এরা জেনারেশন ওয়াইজ এই বাগান বাড়িটা তৈরি করেন। এরা বিজনেস করতে এসেছিলেন, শোনা যায় তখনকার দিনে নাকি 1200 টাকায়, এটা 260 বিঘার জমি, উপর কাঠগোলা, 999 বছরের একটা লিজনামাতে কিনেছিলেন। সেই লিজনামাটা আজকের দিনে 244 বছর বাদ দিয়ে দেন, 750 বছরের বেশি এখনও বাকি আছে। কাঠের ফার্নিচারের যে বিজনেস বা কাঠের ব্যবসা দিয়ে শুরুয়াত হয় নাকি। আর এসব আমবাগান তো নতুন, এগুলো তখন গোলাপের চাষ হতো চারিদিকে। অ্যাকচুয়ালি গোলাপ এবং কাঠ দুটো শব্দকে নিয়ে কাঠগোলা বাগান বাড়ি নাম রাখা হয়। কিন্তু অ্যাকচুয়ালি বিজনেসটা আরও অন্য ছিল, যেগুলো তখনকার দিনে আন্ডারগ্রাউন্ড রাস্তা ব্যবহার হতো, জগৎ সেটের সাথে কারবার চলতো ব্রিটিশ পিরিয়ডে, সেগুলো দেখবেন সামনে আছে। তার আগে একটা ছোট্ট কথা, গাড়ি থেকে নেমে যখন গেট দিয়ে প্রবেশ করলেন, আশা করি গেটের ভিউটাও দেখেছেন। মুর্শিদাবাদে কিন্তু কোনো স্পটে অত সুন্দর প্রবেশ গেট নাই। ওনারা বলতেন নহবত গেট। ব্রিটিশ জমিদার, নবাব, কোনো অতিথি, ভিভিআইপি তারা যখন প্রবেশ করতেন, ওনাদের সম্মানে না উপর থেকে ছানায় বাসতো, ফুল ছিটানো হতো। কিন্তু এখন তার নবাবী যুগ নাই, তাই ধরুন নবাব গেছে মোড়ে, হাতিও গেছে সরে, এখন একটাই গেট, টিকিটের 30 টাকা রেট। বাইরে আপনাদের গাড়ি, তাহলে সুড়ঙ্গ পথ দেখার জন্য চলে আসুন তাড়াতাড়ি সামনে। রাজস্থানী বাউরি, রাজস্থান গেলে এগুলো বেটার দেন বেটার দেখা যায়। এখানে 3টে ফ্লোর আছে, আমরা এখান থেকে দাঁড়িয়ে কিন্তু দেখছি 2টো। গ্রাউন্ড ফ্লোর কিন্তু বর্তমান ডুবে আছে, এই সিঁড়িটি কিন্তু স্ট্রেট নিচের গ্রাউন্ড ফ্লোরে নামছে, কিন্তু আমরা কি লক্ষ্য করছি, নিচে জল। তাহলে প্রশ্ন উঠে আসছে, নিচে গ্রাউন্ড জল থাকলে তখনকার দিনে গ্রাউন্ড ফ্লোর কি করে ইউজ হতো? তখন অ্যাকচুয়ালি জল ছিল না। দুই দিকে জানলা আছে দেখুন, নিচটা কিন্তু ঘর। আরেকটা জিনিস আছে, ঘরের পিছন দিকে একটা ইঁদারা আছে, কুয়ো, তার দিয়ালটা বোঝা যাচ্ছে। বাউরি মিন্স মেয়েদের জল নেওয়ার জায়গা। তাহলে এই বাড়ির মহিলারা আসতেন, সিঁড়ি দিয়ে নামতেন, ঘরে বসতেন, পিছনে কুয়ো থেকে জল নিতেন। ব্রিটিশ জমিদার, বড় বড় অতিথিরা তো এই রাস্তা দিয়ে হাঁটতেন, তারা তো দেখতেন মেয়েরা জল নিচ্ছে, তাহলে ওরা কি ভাবতেন, এটা মেয়েদের জায়গা। এবার মেয়েদের জায়গায় তো জমিদার ইংরেজরা এখানে আসতেন না, ওনারা তো চলে যেতেন, তাহলে সুযোগ। অ্যাকচুয়ালি বিজনেসটা আরামসে হতো, কেউ ধরতে পারতো না। এখন এই রাস্তা এখান থেকে শোনা যায় নাকি জগৎ সেটের বাড়ি পর্যন্ত কানেক্ট, কিন্তু জগৎ সেটের বাড়িটাই তো নাই, ওটা গঙ্গায় ডুবে গেছে, রাস্তা কানেক্ট হয়ে গেছে গঙ্গার সাথে, নিচ দিয়ে এখন জল এখানে ঢুকছে। গঙ্গা বাড়ার সাথে জল বাড়ে, গঙ্গা কমার সাথে জল কমে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু এখানে দেখুন প্রচুর ভিড় হয়, কোন সময় ভিড়ে লোক হুড়মুড় করে নামবে, উঠবে, বয়স্ক মানুষ থাকবে, পড়ে গিয়ে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট হবে, তাই মালিক পক্ষ থেকে নামতে দেয় না, ওই জন্যই মারা আছে গেটে তালা। এবার যদি কেউ রিকোয়েস্ট করে দাদা নিচে নেমে জিনিসটা দেখবো, গেট যায় না খোলা, তাহলে এখানে দাঁড়িয়ে আর কোনো লাভ হবে না, সামনে হাঁটার পালা। চলুন। গোলা প্যালেস, প্যালেস নিয়ে পুকুর, পুকুর সমেত এরিয়াটা বাগানবাড়ির অ্যাকচুয়ালি মহিলাদেরই জন্য বিশেষ করে এন্টারটেনমেন্টের একটা জায়গা। রানী পুকুরও বলে, প্যালেস পুকুরও বলে। এটা কোনো রকম স্নানের জায়গা নয়। এই গম্বুজগুলো দেখছেন 4 কর্নারে আছে, তখনকার দিনে সিপাহীরা দাঁড়াতেন, ওই দেখেন স্টেজ, গান বাজনা হতো। বাড়ির মহিলারা ধরুন ওই পারে গার্ডেন ছিল, গার্ডেনে সময় কাটাতো, পুকুরে মাছের খেলা হতো। তবে জৈন সম্প্রদায় তো, এরা তো নিরামিষ, মাছ মাংস তো খায় না। শোনা যায় নাকি মাছ বড় বড় মারা গেলে অ্যাকচুয়ালি সমাধি দিয়ে দেওয়া হতো, কেউ ধরতো না বা খেতো না। এখনও এখানকার মাছ ছাড়া হয়, কিন্তু মারা গেলে অ্যাকচুয়ালি তুলে সমাধি দেয়, কেউ ধরে খায় না। এটা মেয়েদের এন্টারটেনমেন্ট এরিয়া, প্যালেস পুকুর। পুকুরটা ভালো, বর্তমান জলটা কালো, ভিতরে কাদা। তাহলে চলুন দাদা সামনে। প্রফুল্ল, আমি সিরাজের বেগম, মহাপীঠ, তারাপীঠ, খনার বচন, একেনবাবু, গৌরীদান, যিশু সেনগুপ্তের সিনেমা এক যে ছিল রাজা, অঙ্কুশের বলদুর্গা মাইকি, টোটাল শুটিং কিন্তু এখানে হয়েছে প্রচুর এপিসোডের। ঠিক আছে, এই সমস্ত প্যালেসের 4 কর্নার এরকম টেবিল চেয়ারগুলো দেখছেন, এই সমস্ত চেয়ার বা রেলিং তো আজকের নয়, প্যালেস তৈরি থেকে বাইরে এইভাবে বৃষ্টি হলে ভেজে, রোদ হলে পুড়ে। বর্তমান লোহা তো 10 বছর মনে হয় বাড়ির বাইরে থাকলে জং লেগে যাবে। এগুলো অ্যাকচুয়ালি কাস্ট আয়রন, ঠিক আছে, বাংলা ওয়েল্ডিংটাও ঠিকঠাক ধরে না, সেই ব্রিটিশ পিরিয়ড থেকেই এখানে রয়েছে। আচ্ছা, প্যালেসের ভিতরে প্রবেশ করবো আমরা। আচ্ছা, তো ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তো ওই জন্য তোমাদেরকে বলে দিই ভেতরে কী কী দেখলাম। ভেতরে খুব সুন্দর লাগলো, মানে তখনকার দিনে মানুষের কত বুদ্ধি, মানে সিসিটিভি, যেমন আমাদের এখানে সিসিটিভি এখন ইউজ করা হয়, আগেকার দিনেও মানে সিসিটিভির মতন গ্লোব ইউজ করা হতো কাছে, মানে কি বেলজিয়াম কাচ, কি
কিসের জন্য গ্লোবটা কিসের জন্য ছিল? সিসিটিভি গ্লোবটা কিসের ছিল? ওটা বেলজিয়াম না, বেলজিয়াম তো বোরিয়াম গ্লাস। বোরিয়াম গ্লাসে যেখানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কে কী করছে, হ্যাঁ কে কী করছে সব কিছু জানা যেত। দেন খাবারের প্লেট যেখানে ফুটো করে নিচে গরম জল ঢোকানো হতো, যেখান থেকে খাবারটা যাতে গরম থাকে। তারপরে কাচের মাধ্যমে পেছনের ব্যক্তি কি করছে না কেন সমস্ত কিছু এত সুন্দর লাগলো দেখে, খুব ভালো লাগলো দেখে। তো এরপর আমরা কি দেখব? নেক্সট নাচমহল। আচ্ছা, নাচমহল দেখবো এরপর আমরা। ভেতরটা খুবই সুন্দর, বেশ অনেক কিছু জানলাম যেগুলো এমনি জানা যায় না। হয়তো দাদা না থাকলে হয়তো জানতে পারতাম না যে কোনটা কি কাজে ব্যবহার করা হয়। দাদা ছিল বলে ওই জন্য সব কিছু বুঝিয়ে বললো যে এই কাজে এরকম ব্যবহার করা হতো। আগেকার দিনে মানুষরা কত বুদ্ধিমান ছিল, মানে এত ইলেকট্রনিক ডিভাইস ছিল না, কিন্তু তারাও কত বুদ্ধির মাধ্যমে কি সুন্দর সব কিছু করে রেখেছে। সিসিটিভি থেকে শুরু করে খাবার গরম করা থেকে শুরু করে এভরিথিং। জৈন সম্প্রদায়ের জন্য এই বাগানবাড়ি নবাবিকালে একটি সুন্দর প্লেস ছিল, যেখানে সকলে আসতেন, অতিথিরা এন্টারটেনমেন্ট করতেন। এত বিশাল এরিয়ার উপর তো তখনকার মতো যদি সত্যি আজকে এই বাগানবাড়ি ডেকোরেশন করা থাকতো, আর যদি পুরো এরিয়াটা যারা আসছে সকলে যদি ঘুরতে পারতো, তাহলে হয়তো মুর্শিদাবাদ ঘুরতে এসে একবেলা সকাল থেকে বিকালে কাঠগোলা বাগানবাড়িতে কেটে যেত। এখানে আসেন। তো এগুলোই হচ্ছে সেই সময় নাচমহল, এই মঞ্চটা। আচ্ছা, এই বাড়ির যত বাইরে থেকে আসা অতিথিরা, তাদের জন্য এন্টারটেনমেন্টের জন্য নাচ গানের ব্যবস্থা এই মঞ্চে হতো। এই নাচমহলটি তখনকার ডেকোরেশন খুব সুন্দর ছিল। চারিদিকে গোল রাউন্ড ফুলের বাগান, মঞ্চে যাওয়ার জন্য চারদিক দিয়ে পাথর বসানো রাস্তা, ব্ল্যাক কালারের পোলগুলো সে সময় গ্যাস লাইট জ্বলতো, পুরো স্টেজ ছাদ কাঁচ দিয়ে ঢাকা ছিল, ওয়ান ওয়ে গ্লাস। যারা ভিতরে থাকতো হয়তো বাইরে দেখতে পেতো, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দেখুন সবার জন্য তো নাচ গান না, বিশেষ অতিথিদের জন্য, তাই কর্মচারী সিপাই এরা হয়তো ভিতর দেখতে পেতো না। এগুলো সব আজকে কালের প্রভাব, যত দিন গেছে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এটাই ছিল কাঠগোলা বাগানবাড়ির একটি নাচমহল। বাইরের অতিথিদের জন্য এখানে নাচ গানের ব্যবস্থা হতো। আর এই বাগানবাড়ির 200 বছর আগেকার ইদারাটা দেখুন, একে ইদারা বলে, যেহেতু বিশাল বড় এবং অনেকটা বেশি গভীর। ঠিক আছে, তো তখনকার দিনে তো কল ট্যাপ টিউবওয়েল ছিল না, যত জলের সোর্স এখান থেকে ইউজ হতো। বর্তমান জল আছে, তবে এখন গাছে ফাছে দেওয়ার জন্য ইউজ হয়, কিন্তু খাবার জন্য নয়। এখন তাই ঢেকে ঘিরে রাখা আছে। সামনে একটি সাদা ঘর দেখছেন, এটা জৈন ধর্মের গুরুজির ঘর, দাদাবাড়ি বলা হয়। জৈন গুরুদেবের পায়ের ছাপ রয়েছে ঘরের ভিতরে। জৈন ধর্মের গুরুজিরা আসেন, জৈন ধর্মের যখন আসেন ওনারা ভিতরে প্রার্থনা করেন, এটা ওনাদের গুরুবাড়ি। আচ্ছা, খুব পবিত্রতম ঘর, খুব মানেন, এটাকে দাদাবাড়ি বলা হয়। দুই দিকে মেনটেনেন্সের কাজ চলছে। দুই দিকে দুটো শিবের মূর্তি রয়েছে, একে বটুক ভৈরবজি বলা হয়, ইনাকে কাল ভৈরব বলা হয়। আচ্ছা, ওকে। গুরুজির পায়ের ছাপ ওই সিংহাসনের ভিতরে বেদিতে রাখা আছে, ফুল রাখা আছে। ঠিক আছে, জৈন ধর্মের যখন আসেন এখানে পুজো করতে মন্দিরে, ওনারা ভিতরে বসেন, ওনারা প্রার্থনা করেন, এটা ওনাদের গুরুবাড়ি, দাদাবাড়ি বলে। আচ্ছা, এটা শিবের মূর্তি রয়েছে, এটা কাল ভৈরব। আমাদের কাঠগোলা বাগানবাড়ির একটি ইউনিক এই গাছটা, বহুত পুরানো। এই গাছটা 150 বছরের উপরে যাবে বয়স। শোনা যায় এই গাছটা এত পুরানো। এটা ফুলের গাছ, ফুলটা গরমকালে হয়, নামটা চাপা, কিন্তু ভিতরটা ফাঁপা। সাইডে বাগান, একটু ফাঁপাটাও দেখার জন্য আগান, দেখিয়ে দেন ফাঁপাটা। এদিক থেকে দেখলে বোঝা যায় যে না বয়স আছে, ওদিক থেকে বয়স ধরা যাবে না। একদম নিচ থেকে উপর মাটি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে যতদিন যাচ্ছে। 150 150 পার। এবার আপনাদের দেখার শেষ এরিয়া কাঠগোলা বাগানবাড়ির এই জৈন মন্দির অবধি। মন্দিরটি হচ্ছে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর আদিনাথজির, ওনাকে ঋষভদেব বলে। তো এই ভিতরে 3টে তীর্থঙ্করের মূর্তি দর্শন করবেন মেনলি। আদিনাথ, 23তম তীর্থঙ্কর পরেশনাথ, 24তম বর্ধমান মহাবীর মূর্তি। তো তোমরা চাইলে এখানে বোটিংও করতে পারো, বোটিং রয়েছে, 25 টাকা করে নেয়, আর একটা বোটে 4 জন। পার হেড 25 টাকা না একটা বোটের জন্য? না না, পার হেড 25 টাকা। আর এই হচ্ছে মন্দির, আর এই যে গোলাপের চাষ হয়েছে। শীতকালে আরো? হ্যাঁ, শীতকালে আরো কত রকমের গোলাপ। চলো
তো এখন আমরা চলে এসেছি জগৎ শেঠের বাড়িতে, আর এখানেও টিকিট মূল্য হচ্ছে 30 টাকা করে। তো প্রথমে টিকিট কেটে নেব দুটো। আচ্ছা, এখানে আমরা কী দেখবো, এই যে দর্শনীয় দ্রষ্টব্য বলে লেখা আছে জগৎ শেঠ নির্মিত মাটির তলা সুড়ঙ্গ। আচ্ছা, এই সুড়ঙ্গটাই ওখান থেকে বলছিল যে ওই সুড়ঙ্গের সঙ্গে কানেক্টেড রয়েছে। নিজের মুখ না দেখে অপরের মুখ দেখুন আয়নাতে, মানে সেই আয়নাটা রয়েছে। চলো দেখে আসি, ভেতরে না ঢুকলে বোঝা যাচ্ছে না, ভেতরে ঢুকে দেখি। এই তখনকার দিনের সব চেয়ার টেবিল, কাস্ট আয়রন। সেরকমভাবে জং পড়েনি, পড়েছে হাল, কত বছর পুরনো এগুলো সব। তো ভেতরে ছবি তোলা নিষিদ্ধ ছিল। আর তখনকার দিনে সবথেকে ধনী ব্যক্তি ছিল হচ্ছে জগৎ শেঠ। আর ভেতরে রূপোর আর সোনা দিয়ে তৈরি দেখলাম শাড়ি ছিল, তারপরে পুরোনো দিনে যে বন্দুকগুলো, তারপরে রবার্ট ক্লাইভের ড্রেস থেকে শুরু করে সুড়ঙ্গ দিয়ে কী মানে কীরমভাবে পথ ব্যবহার করা হতো, তাদের পালঙ্ক কীরকম ছিল, মানে সমস্ত কিছু, মানে মিউজিয়াম টাইপের নিচে সমস্ত কিছু রাখা ছিল। আর এগুলো তো তোমরা বাইরে, তো এই জিনিসগুলো তোমাদেরকে দেখালাম, ভেতরটা তোমাদেরকে না আসলে তোমরা দেখতে পারবে না, মানে ভেতরে ফটো তোলা বারণ বলে। খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর, মানে আসলে পুরো ইতিহাসের যুগে তোমরা পৌঁছে যাবে, এতটাই সুন্দর। এরপর কোথায় যাবো দাদু? এরপর নসিপুর রাজবাড়ি, তাই তো? আচ্ছা আচ্ছা। আমরা এখন চলে এসেছি নসিপুর রাজবাড়ি, আর এটা জগৎ শেঠের বাড়ি একদমই কাছে। আর এখানে টিকিট মূল্য হচ্ছে 20 টাকা করে দুজন টিকিট। অ্যাকচুয়ালি নসিপুর রাজবাড়িটার কাহিনী হচ্ছে, এটা হচ্ছে দেবী সিংহের রাজবাড়ি নামেই খ্যাত। তো দেবী সিংহের রাজবাড়ি, দেবী সিংহ ছিল একটা অত্যাচারী মানে শেঠ, যেটা উনি 76-এ যে মন্বন্তর হয়েছিল, 76 মন্বন্তরের সময় প্রচুর পরিমাণে কর আদায়ের জন্য প্রজাদের ওপর প্রচুর পরিমাণে অত্যাচার করতো। আর অত্যাচার করে কর আদায় করে মানে অনেক ধন সম্পত্তি মালিক হয়েছিল। মালিক হওয়ার পর হাজারদুয়ারি প্রাসাদের মতনই দেখবে এটাকে দেখতে, মানে মালিক হওয়ার পর অত ধন সম্পত্তি, তারপরে নিজের এই প্রাসাদটাকে হাজারদুয়ারি প্রাসাদের মতন এরকম বানিয়েছিল। দেবী সিংহের ইতিহাসটা বলে দিই। প্রথমে যে বাড়িটা ঢুকলেন, এই জায়গাটার নাম নসিপুর রাজবাড়ি। প্রতিষ্ঠাতা রাজা দেবী সিংহের বাড়ি। ইনি কে ছিলেন? ইনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান, মানে বাংলা, বিহার, উড়িষ্যার 3টে স্টেটের খাজনার দায়িত্বে ছিলেন। ব্রিটিশ গভর্নমেন্ট আন্ডারে খাজনা আদায় করতেন। খাজনাটা কী করে আদায় করতেন? জোর করে আদায় করতেন। যে প্রজারা না দিতে পারতো নির্মমভাবে অত্যাচার করতেন, শাস্তি দিতেন, মারতেন, ধরতেন। তাই জন্য ইতিহাসে একদিকে অত্যাচারী বলা হয়, একদিকে ডাকাত। 76-এ যে মন্বন্তে যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই সময় দেবী সিং এই বাড়িটা, বিল্ডিংটা প্রতিষ্ঠিত করেছেন 1776 সাল। প্রথমে এই জায়গাটা দেখুন, এই যে প্রথমে এই গার্ডেনের উপরে যে স্ট্যান্ড, যে লোহার থামগুলো পোতা রয়েছে, দেখেছে? লাইট পোস্ট, এই যে একটা, দুটো, তিনটে, চারটে থাম দেখুন, চার কোনায় এখনও পোতা রয়েছে। এখন তো ধরুন ইলেকট্রিক সিস্টেম ছিল, আগেকার দিনে কিন্তু কোনো ইলেকট্রিক ছিল না। এই থামগুলো ছিল গ্যাস লাইটে লাইট জ্বলতো। এটা ছিল ড্যান্সিং প্লেস, শ্বেত পাথর বাঁধানো ছিল, কাঁচের ঘর ছিল। বিশ্বের সুন্দরী বাইজি ছিল হীরাবাই। লখনৌ থেকে আসতো 1 ঘন্টা নাচার জন্য, যে বাইজির 5000 স্বর্ণ মুদ্রা, মানে গোল্ড কয়েন, হীরাবাই ডান্স করতো। যা বাইজি নাচতো তার ছবিটা আপনাকে একটু পরে দেখাবো। আর উপরে পোর্শনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওদের থাকার ঘর ছিলেন। এখন নতুন করে সারিয়েছে, নতুন করে মিউজিয়াম করেছে, যেটা ভিতর থেকে দেখে আসার পর ওই ডান দিকে মিউজিয়ামে ঢুকবেন, মিউজিয়াম দেখে উপর দিয়ে বেরিয়ে যাবেন, ওখানে আপনি ছবি তুলবেন, বাজে ছবি সব জায়গায় তুলবেন। এই যে জায়গার উপর দিয়ে আপনি হেঁটে আসছেন, এটাকে বর্তমানে বলা হয় নাট মন্দির, যাত্রা গান হয়। কিন্তু আগে এই জায়গাটায় দরবার হতো বা বিচার হতো। এখানে কি বলতো, অনেক সিরিয়ালের শুটিং হয়েছে, অনেক সিনেমার শুটিং হয়েছে। কিছুদিন আগে যেমন বেহুলা সিরিয়াল হলো, প্রফুল্ল সিরিয়াল, এক যে ছিল রাজা, অরিজিতের গানের অ্যালবাম, এই যে বেহুলা কোম্পানির আলপনা দেখুন এখনো রয়েছে। কিন্তু দেবী সিং আমাদের এটা ছিল দরবার হল, বিচার সভা। বিচারে ফাঁসি হলে শাস্তি হতো, সেই ঘরটাও দেখবেন। সামনে তাকাবেন, এই যে মন্দিরে যে গম্বুজ দেখে নেন, ছবি তুলে নেন,
এটা আপনার পদ্ম ফুল স্টাইলে মন্দির। আপনি তো মন্দির অনেক দেখেছেন বা এর থেকে বড় মন্দিরও হয়তো দেখবেন, কিন্তু এত বড় মন্দিরে গম্বুজের চূড়া খুব কম দেখবেন। মানে একটাই মন্দির, তার গম্বুজের চূড়া করা জানেন, সামনে পিছনে ফন্নি, 4টে রাউন্ডে যেদিকে ঘুরবেন 25টা গম্বুজ বা 25টা চূড়া আছে। তার মেন বিগ্রহ রামচন্দ্র, তার পিছন দিকে একটা জাগ্রত কালী মূর্তি দেখবেন, যে মায়ের পুজো করতেন। আপনারা তো কালী সব জায়গায় দেখেছেন, কালীর জীব সাধারণত শিব দেখেছেন, কিন্তু দেবী সিং যে মায়ের প্রতিষ্ঠিত করেছে যে মায়ের মূর্তি, সে কালীর কোনো জীব নেই, এবং পায়ের তলায় যে শিব থাকে শিব নেই, মায়ের পায়ের তলায় আছে সিংহ। আসুন আমি কাছ থেকে মায়ের মন্দির দর্শন করাবো। ওই যে সামনে একটা বড় টিনের গেট দেখতে পাচ্ছেন, ঘর, নিচে যে ঘরটা, ওটা ছিল কায়েতখানা বা জেলখানা বলা হয়। নিচে যে ঘরটা, যে প্রজারা ওদের বিরুদ্ধে, যারা খাজনা না দিতে পারতো ওদের বিরুদ্ধে যায়, তো এটা ছিল কায়েতখানায় বন্দি করে রাখা হতো। এখানে বিচার হতো, বিচারে যখন শাস্তি হতো বা ফাঁসি হতো, এই ঘরটায় শাস্তি বা ফাঁসি হতো। একটা ফাঁসি ঘরে ঢুকছেন। এই যে চেন দেখে নেন, একটা চেন টাঙানো রয়েছে, চেনের সাহায্যে দড়ি বাঁধা এবং হ্যাঙ্গার সিস্টেম ছিল। আর এই কোণা থেকে একবারে কোণা পর্যন্ত যে পায়ের নিচে যে পাটাতন নিচে স্ল্যাব বসানো রয়েছে না, এখানে স্ল্যাব ছিল না, নিচে ছিল কুয়ো, মানে কাঠ থাকতো। মানে দড়িটা যখন গলায় পরিয়ে দিত, কাঠটা পায়ের তলা থেকে সরিয়ে নিয়ে ফাঁসি কাঠে ঝুলে যেত। আর ফাঁসি দেওয়ার পর এই কুয়োতে লাশটা পড়লে তল দিয়ে সুড়ঙ্গ পথ ছিল। পরবর্তীকালে এগুলা প্রশাসন থেকে পুরো ভরাট করে বন্ধ করে গেঁথে দিয়ে, যে স্ল্যাব দেখছেন না, এই পাটাতনগুলা আজ থেকে 17 বছর আগে এখন ভরাট করে সিল করে বন্ধ করে দিয়েছে। এবার যে হীরাবাইয়ের কথা বললাম, যার ছবি আপনার দেখাবো, সেই বিশ্বের সুন্দরী হীরাবাই। নর্তকী ছিল। প্রথম যে মহিলাটির ছবি দেখে নেন, বিশ্বের সুন্দরী হীরাবাইয়ের ছবি দেখেন। এটা অরিজিনাল পেন্টিংটা নষ্ট হয়ে গেছে, বুঝলেন, এটা পেন্টিং ছবি। ওটা অরিজিনালটা নষ্ট হয়ে যাওয়ার পর পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন, কম্পিউটার ছবি, নতুন করে করা হয়। বিশ্বের সুন্দরী ছিলেন 6 ফুট 2 ইঞ্চি লম্বা, লখনৌর নাম করা ড্যান্সার বাইজি হীরাবাই। এটা ওয়ারিং হেস্টিংসের ছবি, হেস্টিংসের আমলে। এটা রাজা দেবী সিং 1776 সালে যিনি পুরো বিল্ডিং তৈরি করেছিল। এটা দেবী সিংয়েরই ভাইয়ের ছবি, এনার নাম কীর্তি চাঁদ সিং। আর এটা ভূপেন্দ্র নারায়ণ সিং, দেবী সিংয়ের বংশধর। ইনাদেরই 8ম পুরুষ বংশধর জীবিত আছেন। এটা সরকারি না, এখনো মালিকানা আন্ডারে আছেন। এদের বংশধর জীবিত আছেন, দেবোত্তর মালিক এখনো জীবিত আছেন। কলকাতায় থাকে এদের বংশধর 8ম পুরুষ, তার নাম রঞ্জয় সিং। এই যে মন্দির দর্শন করুন, রামচন্দ্র দেবের মন্দির। ভিতরে রামচন্দ্র দেবের মন্দির দর্শন করুন। এখানে 108 রকমের মূর্তি আছে, 33 কোটি দেবতার মন্দির। ভিতরে আছে সোনার রাম সীতা। এই মন্দিরে এখনো দৈনন্দিন দুবেলা নিত্য পুজো কিন্তু সকাল সন্ধ্যা হয়। শ্রাবণ মাসে সব থেকে বড় উৎসব হয় ঝুলন, 5 দিনের জন্য বেদিতে এনে সাজানো হয়। এই যে পাথরের কাজটা দেখুন, এখন তো সব মেশিনে হয়েছে। ধরুন 250 বছর আগে কোনো মেশিন বা পাথর কাটা যন্ত্র ছিল না, সব ছেনি হাতুড়ির সাহায্যে হাতে কেটে কেটে তৈরি করেছিল। এবং যেসব শিল্পী তৈরি করেছিল, তৈরি করানোর পর হাতের কবজি বুড়ো আঙুলটা কেটে নিয়েছিল শিল্পীতে, যাতে এই শিল্পীরা এই কাজটা অন্য জায়গায় না তৈরি করতে পারে। এবার আসেন জাগ্রত মায়ের মন্দির দেখবেন, কালী মূর্তি দেখবেন। দেখেন মেন মন্দির দর্শন করেন, মায়ের মন্দির। আপনাদের মতোই বহু পর্যটক বহু দূর দূরান্তকে মানত করে যায়, শপথ হতে পুজো দিয়ে যায়। একটা মায়ের 3টে রূপ, মানে একটাই মূর্তিকে 3টে রূপে দেবী সিং পুজো করতেন, কালী পুজো, দুর্গা পুজো এবং লক্ষ্মী পুজো। সেই তিথি অনুযায়ী আজও মায়ের 3টে রূপই পুজো হয়। আপনারা অনেক জায়গায় কালী দেখেছেন, সাধারণত জীব দেখেছেন, মায়ের পায়ের তলায় সব জায়গায় শিব দেখেছেন। তাকিয়ে দেখুন, মায়ের কোনো জীব নেই, পিছনে ধাপি আছে, ধাপিতে উঠে দেখুন যে মায়ের পায়ের তলায় যে, হ্যাঁ উঠুন, মায়ের পায়ের তলায় যে শিব থাকে না, কোনো শিব নেই, সিংহ। আপনি ভক্তির সহ প্রণাম করুন, যা পারবেন মায়ের নামে, থালার মধ্যে কিছু পারলে পুজোর নামে মায়ের নামে দিয়ে দেবেন। এটা বজরংবলীর মূর্তি, সামনে যা দেখেছেন না, একই মূর্তি, একটাই পাথর কেটে তৈরি, কোনো জয়েন্ট নেই। এটা জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এখন নিম কাঠের মূর্তি, রথের সময় রথে চেপে পরিক্রমা করে, কাঠের মূর্তি, নিম কাঠ। হ্যাঁ, আমরা এসেছি নসিপুর আখড়াতে। আর এখানে টিকিট মূল্য কত? 20 টাকা করে। দাদা এখানে কি কি দেখার জিনিস আছে? আচ্ছা, 22 মণ রূপোর গজরথ। আচ্ছা আচ্ছা, প্রথম 4 চাকা গাড়ি, তাই তো? 16 টাকা দামের খাট। আচ্ছা, সংগ্রহশালা। রাম মন্দির, জগন্নাথ মন্দির, সোনা রাধা কৃষ্ণ। আচ্ছা আচ্ছা আচ্ছা। টাকা করে টিকিট। এই দাদা বলবে যে কোথায় কি রয়েছে না রয়েছে, কি কি আছে। রাস্তার ধার দিয়ে গাড়িতে করে যাবেন। রাস্তার ধারে বিশাল বড় আমের বাগান আছে। আম বাগানটা বর্তমানে মির্জাপুরে বিক্রি হয়নি। আম বাগানের সঙ্গে বিশাল বড় একটা গেট, সেই গেটটার নাম হচ্ছে নিমুখারাম ডেউরি। সিরাজের সঙ্গে মির্জাফর বিশ্বাসঘাত করেছে বলে গেটটার নাম হচ্ছে নিমুখারাম ডেউরি। ওই বাড়ির ভিতরে সিরাজকে হত্যা করেন। হাজি সাহেব পাড়া প্রতিবেশীর লোক বলেন যে নবাব সাহেব বিনা অন্যের সিরাজকে না আল্লাহ কখনো দোয়া করবে না। লক্ষণ দাস বাবাজিকে বাংলার তারিখ 1168-তে জমিটা দান করেন। হিন্দু মুসলিম জৈন যারা একসঙ্গে হেঁটে যাচ্ছেন, তাদের পায়ের ধুলো মির্জাফরের পাপটা ক্ষয়ে যাচ্ছে।
মির্জাফরের ভালো নাম মীর মোহাম্মদ জাফর আলী খান। মির্জাফরের নাম অনুযায়ী গ্রামটার নাম জাফরাগঞ্জ। এটা নসিপুর আখড়াবাড়ি বলে। ঝুলুন রথ রাসে পয়সা লাগে না। আপনি 20 টাকা দান করলেন বছরে, আর লোকাল লোক টাকা দিয়ে সাহায্য করে মন্দির চলে। আচ্ছা গেটটা দোকান, মাঝখানটা হিন্দু, 2 দিকে মসজিদ, হিন্দু মুসলিম মিলনটা দেখতে পারেন। আচ্ছা আচ্ছা সামনেখানে দুখানা পিতলের রথ। আষাঢ় মাসে রথে বের হয়, কোনো পয়সা লাগে না। এটা মির্জাফর সম্বন্ধে ঘটনাটা বললেন। এদিকে আসবে। শব্দের অর্থ হচ্ছে আমাদের এখানকার জিনিস নয়, আমরা কিছু মির্জাফরের বাড়ি থেকে জিনিসগুলো সংগ্রহ করেছি, সেই জন্য সংঘশালা লেখা আছে। আচ্ছা 400 বছর আপনার দাদু থেকে ইংরেজরা পিটিয়ে নীলের চাষ, তুঁতের চাষ করা তো মনে পড়ে? তুঁত দিয়ে কি আর রেশমের কাপড় হয়? নীল দিয়ে ইংরেজরা যুদ্ধের বাড়ি থেকে ফল এনে ব্যবসা করতো। আমরা দেশে বাণিজ্য করে হিন্দুস্তান পাকিস্তান ভাগ হয়নি। নবাব রাজারা নৌকোই করে চাল গমেনে প্রতিটা মানুষকে বিলি করতেন। কাঠের নৌকো দেখাতে পারবে না, পচে গেছে, লঙ্গর করে দেখলাম। আগে দাদুর মতন 400 বছর আপনাদের বাড়িতে ইলেকট্রিক বিদ্যুৎ ছিল না, কাঁচের কপি টিনের কপি ছিল। সিরাজের কপি মির্জাফরের বাড়িতে রাখা ছিল, উপরে কেরাসিন সাদাটাই জ্বলতো। আচ্ছা কুপিটার দাম ছিল 6 পয়সা। কুপির দুটো পিস্তল, ইংরেজের পিস্তল মির্জাফরের বাড়ি থেকে আনা হয়েছে। এটা সিসি ক্যামেরা, সূর্যের তাপে সিসি ক্যামেরা চলতো। রামদাস শ্যামদাস, এটা হচ্ছে লক্ষণ দাস মাহান্তর ফ্যান। আপনার কেরাসিনে ঘুরতো, খাপটির ভিতরে কেরাসিন হতো, ধরিয়ে দিয়ে তাপে তাপে ঘুরতো। উনাকে আমি খুশি করে লাল চন্দন গাছ 16 টাকা খরচা করে তৈরি করে দান করব। আচ্ছা যে টানা পাখা দেখছেন 2 পয়সা দাম, যে পাখাটা তার নাম আলাউদ্দিন, সে 3 টাকা বেতন। যে ল্যাম্পটা দেখছেন মুম্বাইতে জ্বলতো, তখনকার দিনে ব্যাংক পোস্ট অফিসে না, বড় লোকরা সোনা চাঁদির টাকা পয়সা রাখতেন। এখন বড় লোকদের বাড়িতে হিটারে গরম হয়, সূর্যের তাপে ঘরটি গরম হতো। কাঁচটার রং লাল, ছবি তুললে 3 কালার হবে, সাদা, হলুদ, গোলাপি। যখন রাজসভায় বিচার করতেন, বাজিরা থাবা মেরে মেরে হাওয়া করতেন। বাজিদের পাখা হচ্ছে মির্জাফরের বাড়ি, সোনার জড়ি আছে। পাখা তো শোনার জন্য। ভিক্টোরিয়ার টাকা সোনার, চাঁদের টাকা সিরাজের নানা আলিবর্দিকার উদ্ধৃত লেখা আছে। সিরাজুল্লাহর টাকা উদ্ধৃত লেখা আছে। ঘষে টেবিলের টাকা উদ্ধৃত, ইংরেজের টাকা ঘরে ঘরে আছে। বেগমরা যখন বাড়িতে বসে কোরআন শরীফ পড়তেন, আসনটা চাঁদের উপর জড়ি, যাকে চুরুপ বলে তাকে চাঁদি বলে। আপনার বিদেশে গেলে সরকার কাগজে পাসপোর্ট লিখে, নবাবদের ভিসা, যেটা আপনার স্কুলে ব্যাজ বলেন, ইংরাজিতে লেখা আছে দেশের নাম, আচ্ছা ভিসা বলেন। আচ্ছা আমি পড়ে দিতে পারবো না, কিন্তু আমি তো লেখাপড়া জানি না, ইংরাজিতে দেশের নাম আছে। 3টা অস্ত্র মির্জাফরের বাড়ি। সিরাজুল ঘোড়ায় করে পাড়াচ্ছেন, জগৎ ছুঁড়ে মেরেছেন, সিরাজের পায়ে আঘাত পেয়েছিলেন। এই অস্ত্র দিয়ে সিরাজকে কোবানো হয়েছিল। এই অস্ত্র দিয়ে? বাপরে বাপ। এটা কোনো ডিজেল পেটে চলে না, কেরাসিনের মাধ্যমে হ্যান্ডেল মেরে চালাতো। আচ্ছা যে মহাপ্রভু জগন্নাথ দেবের একটি রথের 3টে ধর্ম, উপরটা মুসলিম ধর্ম, মাঝখানটা নিতাই গৌর হিন্দু ধর্ম, হাতিটা জৈন ধর্ম। হাতির সোনা আছে 500 গ্রাম, হাতির মাথা থেকে চূড়া অব্দি নকশা করে, বাদ বাকির উপর। আগে नसीपुर आगरा आगे कुश्ती का कुश्ती লাগে কুস্তি হতো। আচ্ছা তখন আমার কুস্তি বন্ধ হয়ে গেলে আমার সামনে যে ঝুলন হয়, রাস হয়, ঝুলনের সময় হয়, তাই তো ঝুলন হয়। আচ্ছা তো এটা হচ্ছে মানে মেইন মন্দির শ্রী শ্রী রঘুনাথ দেব মন্দির, রাম সীতা মন্দির, রূপ सिंहासन ऊपर दशा सोनार ठाकुर, सोनार ठाकुर। मास्टर नंबर 3 खान मूर्ति लाल कपड़े से रामचंद्र जी, लखन जी, सीता जी। হ্যাঁ এইটা হচ্ছে মির্জাফরের বাড়ি। আর এখানে যে কাহিনীটা যেটা আমরা শুনলাম, এখানে হচ্ছে সিরাজদৌল্লাকে হত্যা করা হয়েছিল। আর এটাকে বলা হয়েছে নামাক হারাম দেওয়ালি, মানে নামাক হারামি করেছিল বলে ওই জন্য। হ্যাঁ কেউ যায় না ভেতরে না। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে 1100 কবরস্থানে। এই ভেতরটাতে পুরো কবরে কবর ভর্তি রয়েছে। আর এখানে হচ্ছে মির্জাফর এসে নামাজ পড়তো, সেই মসজিদ তার অপোজিটেই রয়েছে। তো চলো ভেতরে ঢুকে দেখবো কবরস্থানগুলো কীরকম কী আছে। কত কবর রয়েছে এখানে, এই যে পুরোটাই কবরস্থান। টোটাল 1100 আছে। হ্যাঁ টোটাল 1100 রয়েছে।
আমরা এখন চলে এসেছি আজিমুন্নেশা সমাধিতে। তো এইটার ফ্যাক্টটা হচ্ছে তোমাদেরকে একবার বলি যে তিনি ভয়ানক অসুস্থ হয়ে পড়ায় হাকিম সাহেবের নির্দেশে শিশুর লিভার দিয়ে মানে ওষুধটা তৈরি করা হতো এবং সেটা অত্যন্ত গোপনীয়ভাবে তৈরি করা হতো। পরে মানে যখন বেগম সাহেব মানে আজিমুন্নেশা সাহেব সুস্থ হয় তখন তার মধ্যে সেই জিনিসটা থেকে যায়, মানে মানে অ্যাডিক্টেড হয়ে গেছিলো যে আবার সেই লিভারটা খাবে বলে। তো এমন অবস্থায় কি করা হয় যে ওনাকে জীবন্ত কবর দেওয়া হয়। হ্যাঁ এই যে হ্যাঁ 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 এইটা এই যে হচ্ছে নিচে হচ্ছে সমাধিটা, ঠিক আছে। আর ওপর থেকে হচ্ছে হাঁটার ব্যবস্থা, মানে ওপর থেকে পাড়িয়ে মিন্স মানে ওপর থেকে যেতে হয়। মানে বলা হয় যে যেহেতু উনি এরকম পাপ কাজ করেছিল, তো ওই জন্য যত মানুষ এরকম পাড়িয়ে যাবে সেই পাপটা মানে ক্ষয়ে যাবে, মানে ক্ষুণ্ণ হবে। তো সেই জন্য নিচে কবরটা দেওয়া, আর এই যে ওপরে আমরা পাড়িয়ে মানে কবরটা মারিয়ে তারপরে আমরা ওপরে উঠবো। এই যে ঠিক এটার একদম ঠিক এটার নিচেই হচ্ছে কবরটা একদম। তো এতগুলো তো দর্শনীয় স্থান তোমাদের দেখালাম, এটা হচ্ছে তোমাদেরকে আগেই বলেছিলাম এটা লাস্টে রাখবো। তো হাজারদুয়ারিতে আমরা এখন ঢুকবো, আর ঢোকার জন্য প্রথমে তোমাদেরকে অনলাইনে টিকিট কাটতে হবে। মানে অনলাইনে টিকিট কেটে রাখা কি যে 5টার মধ্যে তো এটা বন্ধ হয়ে যায়, তো তার জন্য তোমরা আগে থেকে অনলাইনে টিকিট কেটে রাখবে। অনলাইনের সমস্ত ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কী করে কীভাবে কাটবে। অফলাইনেও কাটতে পারো, কারণ বাট অনলাইনে কাটাটা আমার মনে হয় সুবিধা। অনলাইনে টিকিটের দাম হচ্ছে তোমাদের কত নিচ্ছে? 20 টাকা করে পার হেড করছে। আর হাজারদুয়ারি সম্পর্কে তোমাদেরকে নতুন করে কিছু বলার নেই, শুধু এটাই বলবো যে হাজারদুয়ারি কেন নামকরণ হচ্ছে সঠিকভাবে কেউ জানে না। অনেকে মনে করেন যে 1000টা দুয়ার আছে বলে ওই জন্য নাম হাজারদুয়ারি। আর ভেতরে শুনেছি বড় বড় যে পলাশী যুদ্ধের যে অস্ত্রগুলো আছে সেই অস্ত্রগুলো রাখা রয়েছে, হাতির দাঁতের তৈরি নকশা রয়েছে, বিভিন্ন কারুকার্য করা। আর প্যালেসটা সুন্দর একটা মানে স্কাল্পচার করে রাখা আছে। তো ওগুলোই আমরা ভেতরে গিয়ে দেখবো, কিন্তু ভেতরে ফটো মানে অ্যালাউ নেই, তো তোমাদেরকে ভেতরটা দেখাতে পারবো না। তোমাদেরকে বাইরের সৌন্দর্যটাই তোমরা উপভোগ করো, আর তোমরা এসো তারপরে ভেতরের জিনিসগুলো দেখো। পরে সুন্দর সুন্দর জিনিস রয়েছে, ইতিহাসের সাক্ষী, বহু বছরের সাক্ষী দাঁড়িয়ে আছে এখানে হাজারদুয়ারি। আর ঠিক অপোজিটেই রয়েছে হচ্ছে ইমামবাড়া, যেটা সিরাজউদ্দৌলা 1846 খ্রিস্টাব্দে নির্মিত করেছিল। সেটা কাঠের ছিল, কিন্তু কাঠের বলে প্রায় ধ্বংস হয়ে গেছিলো। ধ্বংস হয়ে যাওয়ার পর মনসুর আলী খাঁ এটা 7 লক্ষ টাকা দিয়ে আবার সুন্দর করে এটা তৈরি করেছে। এবং ইমামবাড়া হচ্ছে প্রথম 10 দিন মানে যখন মানে ওই কী যেন বলে মহরম হয়, তো সেই টাইমটাতে সুন্দর এখানে মেলা বসে সুন্দরভাবে প্রথম 10 দিনের। হ্যাঁ 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 তখন দুটো, এখন তো বন্ধ থাকে। আর ওইটা হচ্ছে তোপটা না, কামান তোপটা ওটা, হ্যাঁ এটা হচ্ছে তোপটা। চলো তোপটা ভেতরে গিয়ে দেখি কিরম, মানে কি ভেতরে মানে কি ওই বাইরে থেকেই দেখি কিরকম কি আছে। এটাকে বলা হচ্ছে বাচ্চাওয়ালি তোপ। এটাকে বাচ্চাওয়ালি তোপের পেছনে নামকরণ আছে। এটাকে চালু করার জন্য 1800 বারুদের প্রয়োজন হয়েছিল। আর এটা একবারই তোপটা দাগা হয়েছিল, কারণ এটা এত আওয়াজ ছিল, এত আওয়াজে অনেক গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যায়। তো সেই কারণে একবারই কামানটা দাগা হয়েছিল, আর তার জন্য এটা তোপটার নাম হয়েছে বাচ্চাওয়ালি তোপ। চলো এবার তাহলে হাজারদুয়ারির ভেতরে যাওয়া যাক টাইম লস না করে। আর ভেতরে তো অ্যালাউ নেই, তো তোমাদেরকে দেখে এসো তারপরে বলছি কী কী দেখলাম। তো আমরা এখন হাজারদুয়ারি ভেতরে সমস্ত কিছু দেখে আসলাম। প্রায় 1 ঘন্টা, হ্যাঁ ওরকমই প্রায় ঘুরতে লেগে যাবে টাইম, প্রচুর টাইম লাগবে এইখানটা ঘুরতে। আর ভেতরে অনেক কিছু আছে, অনেক জায়গা, অনেক দরজায়, গলি কোথা থেকে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ খুব সুন্দর সুন্দর জিনিস আছে। ইতিহাসের নিদর্শনগুলো রয়েছে, তোমাদের দেখলে আমার খুব ভালো লেগেছে দেখে, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই, কেননা সমস্ত কিছু মোটামুটি দেখানো হয়ে গেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে একদম ভুলো না, আর শেয়ার করে দিও। তো আজকের মতন এইটুকুনি। আর যদি তোমাদের কিছু জানার হয় কিংবা তোমরা যদি মনে করো যে কোনো জায়গায় যেতে, সেখানে তথ্য তোমাদের সামনে তুলে ধরতে, তো তার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি
চেষ্টা করব সেই জায়গাগুলো যাওয়ার, সেই সমস্ত তথ্যগুলো তুলে ধরার। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন, টাটা।